আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 7:30। এরই মধ্যে চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একবারে আজকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তার কারণ বন্ধুরা, এত পরিমাণে গরম পড়েছে, সকালবেলাতেও কিন্তু পারা যাচ্ছে না। সেই জন্য ভাবলাম সকালবেলার দিকে রান্নাটা আগুনের কাছের কাজটা কমপ্লিট করে নিই। তারপরে বাড়ির কাজটা তো রয়ে বসে একটুখানি পাখার তলাতে দাঁড়িয়ে বসে করা যাবে। বেলা বেড়ে গেলে কিন্তু রান্না করতে আর ইচ্ছা করতো না। সেই জন্য সকালবেলায় হাজব্যান্ডকে বললাম যে সবজিগুলো কেটে দিতে, আর ওদিকে আমি ততক্ষণে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব একটুখানি পুঁইশাক ঘন্ট আর হচ্ছে এই রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা সবজি বানাবো। আর এরই মধ্যে দেখুন ভাতটা কিন্তু ফুটে গেছে আর একদিকে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। কালকে এই কড়াটাতে আমার বড় মেয়ে রাত্রেবেলা আমলেট বানিয়েছিল, তো বেশ খানিকটা তেল রয়ে গেছিলো। সেই জন্য ভাবলাম এই কড়াটাতেই আজকে পুঁইশাক ঘন্টটা বসিয়ে দিই। তো যাই হোক, প্রথমেতে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আনাজগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তারপরে ওই তো যেমন পদ্ধতিতে করে থাকি আমি, নুন, হলুদ, লঙ্কা পরিমাণ মতো দিয়ে ওই 70% মতো ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তখন এবারে পুঁইশাকটাকে অ্যাড করলাম। এবার পুঁইশাকটাকে ঢাকা দিয়ে দিয়ে অল্প পরিমাণে নুন মিষ্টি দিয়ে বানিয়ে নিয়েছি। আর সেই সময়টা আমার ফোনটা জানি না কেন সুইচ অফ হয়ে গেছিলো। আজকাল সত্যি কথা বলতে বন্ধুরা, এত পরিমাণে ডিস্টার্ব করছে ফোনটা নিয়ে ভিডিও বানাতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, হাতে এখন একদমই হাত টাইট চলছে যে নতুন কোনো ফোনের ব্যবস্থা করব তা হবে না। যাই হোক করে এই ফোনটাকে এখন চালাতে হবে। তারপরেতে এই তো এবারে একটুখানি মাছগুলোকে আগে ভেজে নিলাম। তারপরে তেলের ওপরে পেঁয়াজ দিয়ে আর ওই বেশি কিছু মশলা দেবো না। এত অতিরিক্ত গরমে না একদম রিচ খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন হালকা পাতলা করে কিছু রান্না করি। ওই জন্য একটুখানি জিরে দিলাম, ওপর থেকে তেলের ওপরে দিতে ভুলে গেছিলাম, ওই পেঁয়াজের ওপরেই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটুখানি টমেটো দিয়ে আর ওই হালকা করে মশলা দিয়ে একটুখানি কষে নিচ্ছি। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মোটামুটি এই রান্নাগুলো করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি আজকে চটজলদি করে কেন জানি না রান্নাটা যেন ঝটপট হয়ে গেল। আর দেখবেন মনটা যদি ফ্রেশ থাকে না, মনে হয় যেন সব কাজগুলো ঝটঝট করে হয়ে যাচ্ছে। আর মন যদি ভালো না লাগে তখন দেখবেন কোনো কাজই যেন করতে গা লাগে না। আবার সেই কাজগুলোই মনে হয় যেন করছি তো করছি, এখনও শেষ হচ্ছে না। তবে আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগলেও রাত্রেবেলা ঘুমটা কিন্তু ফ্রেশভাবে হয়নি। তবুও কিন্তু আজকে কেন জানি না মনটা একটু যেন বেশ ভালো ভালো লাগছে। বেশ কদিন মনটা এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল কোথাও একটু চলে গেলে হয়তো ভালো হতো। তবে আজকে একদমই তার উল্টো, আজকে মনটা কিন্তু একটু ভালো লাগছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে একদম কিন্তু কিচেনটা পরিষ্কার পরিপাটি করে নিয়ে একদম বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেছে। আজকাল খাবার নিয়ে গেল না, মোটামুটি যা খাবার বাড়ি থেকেই খেয়ে গেল। তাড়াতাড়ি চলে আসবে, কাজকর্ম সেরকম নেই। এই এত গরমেতে কাজকর্ম আর কী হবে। তারপরে তো ওর কাজটাই কিন্তু আগুন তাপে বসে। আশা করছি এখন কাজটা না আছে, একদিক দিয়ে ভালোও আছে। আগুন তাপে বসে কাজ করতে কিন্তু সারাদিনে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 10টা। এরই মধ্যে কিন্তু কিচেনের কাজ সমস্তটা কমপ্লিট করে স্নানটা সেরে নিয়েছি। আর কিচেনের কাজ করতে গেলে এতটা পরিমাণে ঘাম দেয়, তারপরে আর যে কিছু করব সেটা ইচ্ছাই করে না। মনে হয় আগে স্নানটা সেরে নিই, তারপরে যা হবে। তো এরই মধ্যে স্নানটা সেরে আগে পুজোটা দিয়ে নিলাম। তারপরে এই তো এসে গেছি, এই রুমটাকে একটুখানি গুছিয়ে নেব। কালকে রাত্রের দিকে এত হাওয়া দিয়েছে, আর হাওয়াটা জানি কেমন সে লু চলার মতো গরম হাওয়া। রাত্রেবেলা তো এত গরম হাওয়া, কালকে তো অবাক হয়ে যাচ্ছিলাম। আর এতটা বিরক্ত লাগছিল কালকে, মনে হচ্ছে যেন সত্যি কোথাও একটুখানি ঠান্ডার দেশে চলে যায়, যেখানে এখন বরফ পড়ছে। কিন্তু সে আর উপায় কোথায়, কষ্ট হোক যাই হোক আমাদেরকে এখানেই সহ্য করে থাকতে হবে।
আচ্ছা, আমরা তো বাড়িতে আছি, বাড়িতে পাখার তলায়, ফ্যানের তলায়, কুলারের তলাতেও আমরা এত গরম করি, কিন্তু হাজবেন্ডদের কথা ভেবে দেখলে মানে অনেকটা কষ্ট হয়। বাড়িতে আসলে দেখবেন খুঁটিনাটি ঝগড়াঝাটি তো হয়েই থাকে, মানে খাট্টা মিঠা ঝগড়া যেটাকে বলে। কিন্তু দেখবেন পরে আবার ওদের অবর্তমানে ওদের জন্যই কিন্তু আমরা পুরোটা দিন ভাবতে থাকি, তাই না? যে আমরা বাড়িতে এতটা গরম সহ্য করতে পারছি না, তাহলে ওরা রাস্তাঘাটে কিভাবে যাতায়াত করছে। তারপরে আমার হাজবেন্ডের কাজ তো আপনাদের বললামই, আগুনের সামনে বসে কাজ, তো কতটা পরিমাণে কষ্ট হয় মানুষের, তাই না? কিন্তু কিছু করার নেই, পেটটা এমনই জিনিস যে দুদিন ছুটি করে বাড়িতে বসবে তারও কিন্তু উপায় নেই। হ্যাঁ, উপায় নেই, মানে মধ্যবিত্ত পরিবারে কি আর বলবো বলুন, একটা দিন ছুটি করলে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে ক্ষতি, তাই না? তো যাই হোক, মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে এই বেডের মাথাটা কতটা পরিমাণে ধুলো পড়েছিল সেটা তো শেয়ার করলামই, খালি ওই কালকে রাত্রেবেলা ঝোড়ো হাওয়াটাতে এতটা পরিমাণে এই রুমটা যে নোংরা হয়ে যায় মানে বলার মতো না। তো যাই হোক, মোটামুটি হালকা ভিজে কাপড় দিয়ে ভালো করে একটু পুছে নিলাম। আজকে দেখলাম হ্যান্ড ডাস্টারটা দিয়ে যদি সাফ করি মানে সাফ হবে না, আর এতটা পরিমাণে ধুলো, সব ধুলোটাই বিছানার মধ্যে যাবে। সেই জন্য হালকা ভিজে কাপড় দিয়ে ভালো করে পুছে নিলাম, দিয়ে আবারও বিছানাটাকে ঝেড়ে নিয়ে জায়গার জিনিসগুলো জায়গার মতো রেখে দিয়ে একটু টান টান করে মানে বিছানাটাকে বাগিয়ে ঝেড়ে দিলাম। তারপরে চলে আসলাম সোজা এই ড্রেসিং টেবিলটাতে। ড্রেসিং টেবিলটাকেও অল্প অল্প করে ওপর থেকে ভালো করে একটু করে ঝেড়ে পুছে নিলাম। তার কারণ এত কিছু ক্লিন করতে গেলে কিন্তু হবে না, বারবার আমার শ্বেতামা আসছে আর ফোনটাকে কিন্তু ছেড়ছানি করে দিয়ে চলে যাচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারবেন না, তার কারণ ওর বদমাইশিগুলো ক্যামেরার সামনে চট করে আমি আনি না। আমার নিজের কাজ মানে এইটুকু কাজ আপনাদের সাথে শেয়ার করতে কোথা দিয়ে যে 10-12 মিনিটের হয়ে যায় বুঝতে পারি না। তারপরে আবার ওর দুষ্টুমি দেখাতে গেলে তাহলে তো আর কথাই নেই। যেহেতু আমি ফোন থেকেই ভিডিও আপলোড দিয়ে থাকি, সেহেতু তো ফোনে ওই 2 GB নেটের মধ্যেই কিন্তু সবটা আমাকে ম্যানেজ করতে হয়। ওরই মধ্যেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হয়, আবার ওরই মধ্যেই কিন্তু আমারও তো একটু আধটু কিছু শেখার থাকে, তাই না? সেগুলো কিন্তু আবার শিখতে হয়। তো যাই হোক, মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে একটু ঝাড়ু লাগিয়ে নিলাম। আর এর মধ্যে জানেন আবার মাছওয়ালা ভাই এসে খুব জোরে জোরে আওয়াজ দিচ্ছিল, যে দেখলাম বড় বড় চিংড়ি মাছ, সেই গোলদা চিংড়ি যেটাকে বলে না, সেটা লোভ সামালতে পারলাম না, 350 টাকা কেজি দিল, তবুই আধ কিলো নিয়ে নিয়েছি। নিয়ে এখন রেখে দিয়েছি, আগে একটু নিজে পরিপাটি হয়ে নিই। তারপরে এই তো কিচেনে এসেছি, এসে এবারে যে সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে আগে বাগিয়ে রেখে দিই। তার কারণ মাছের যেমনই হোক একটু আঁশটে গন্ধ থেকেই থাকে, আর এই ধোয়া মাজা বাসনগুলোর ওপরে ছিটে ছাটা পড়বে, সেটা আবার কিন্তু একটু ভালো লাগে না। তাই আগে বাসনগুলো গুছিয়ে নিলাম, এরপরে মাছগুলো বেছে নেব। দাঁড়ান, আপনাদেরকে না মাছগুলো দেখাবো, তার আগে এই কাঁচের কাপগুলোকে আগে জায়গা মতো রেখে দিই। এই কাপগুলোকে আমি কিন্তু খুব সাবধানে ইউজ করি, সঙ্গে সঙ্গে চা খাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ধুয়ে নিই। তবে আজকে আর ধোয়া হয়নি, আজকে রয়েই গেছিলো। তো এই দেখুন চিংড়ি মাছগুলো, বললাম না কত বড় বড় চিংড়ি মাছ। সত্যি কথা বলবো, আমাদের এরম চিংড়ি মাছ কিন্তু এখানে খাওয়াই হয় না, তার কারণ সেরকমভাবে পাওয়াই যায় না। আজকাল ওই যে মাছওয়ালা ভাইটা মাছ দিয়ে যায়, তাকে অনেক দিন আগে থেকে বলে রেখেছিলাম যে ভাই যদি চিংড়ি মাছ পাও একটু এনে, মানে কোনো সময় এনো তো। তো যাই হোক, ভাইটা চিংড়ি মাছ পেয়েছিল বলেই আজকে বাইরে থেকে এতটা আওয়াজ দিচ্ছিল, আমি ভাবলাম তো কি হয়ে গেল। যে তারপরে দেখি ও বাবা, এ তো এত বড় বড় চিংড়ি মাছ। এখানে আবার চিংড়ি মাছকে কি বলে জানেন? ঝিঙা মাছি। তো ওখান থেকে বাইরে থেকে ঝিঙা ঝিঙা করে ঝেঁচাচ্ছে। আমি বলছি বাবা, এ আবার সবজি আনলো কবে থেকে? মাছওয়ালা ভাই আবার কবে থেকে সবজি বিক্রি করতে লাগলো? তারপরে যেয়ে দেখি না এই চিংড়ি মাছ। তো যাই হোক, খুশিতে একদম মন পুরো ডগমগ হয়ে গেছে। এই চিংড়ি মাছ তো মানে আমরা খাই না বলতে গেলে চলে, দেশে যখন যাই তখনই হয়তো মা বাপি মানে বাজার থেকে নিয়ে এসে মা রান্না করে দেয়, মানে সেই মায়ের হাতের রান্নাই খাই। নিজে কোনো দিন রান্নাও করিনি সেরকমভাবে, আর এরকমভাবে কাটা বাছা তো করিনি। দেখতেই পাচ্ছেন, আশা করছি আমি নিয়ে কিন্তু থতমত খাচ্ছি। প্রথমে একটা বাছতে গেলাম,
দেখলাম বাঁচতে ঠিক পাচ্ছি না। তারপরে আবার মাকে ফোন করি, জানেন, মাকে ফোন করে মায়ের কাছ থেকে আগে ঠিকভাবে জেনে নিই কীরকমভাবে কি বাঁচতে হয়, তারপরেতে আবার এরকমভাবে বাঁচছি। মাথাগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি আর নাইজের দিকটা একটু আলাদা করে রেখে দিচ্ছি। এগুলোকে জানেন বেটে মানে তরকারি করব। এইটা কিন্তু আবার হাজব্যান্ডের আইডিয়া। হাজব্যান্ড হয়তো ফোনে কোথাও কিছু সার্চ মেরেছে নাকি জানি না, পরে ফোন করে বলছে মাথাগুলো ফেলো না, যেন মাথাগুলো রেখে দেবে, মাথাগুলোকে বেটে মানে একটু বড়া করবে, নাহলে চচ্চড়ি করে রান্না করবে। আমি চলো তাই ঠিক আছে। তারপরে মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে না না ওরকম হয়, ঠিকই বলেছে সমীর। তো যাই হোক, এই তো মাছগুলো সব বাছা হয়ে গেল। আর মাথাগুলোই দেখুন, এগুলো ফেলে দিলে কতটা লোকসান হতো বলুন তো, এক বাটি ভরে হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি এবারে এই যে খোলা খোলা যেগুলো বেরিয়েছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আর হাতেতে এত কাঁটার মতো লাগছে না, কি বলবো, তুলতেই পারছি না, এত কাঁটার মতো হাতেতে বিঁধছে। তো যাই হোক করে তুলে এই যে এবারে কিন্তু মাছটাকে এরই মধ্যে সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর অত কিছু শেয়ার করতে গেলে ভাই হবে না, তার কারণ এরই মধ্যে কিন্তু ভিডিওটা মনে হচ্ছে অনেকটা লং হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি ধুয়ে নিলাম, ধোয়াটা আর কি শেয়ার করব, বাছাটা তো শেয়ার করলামই। তো যাই হোক, এবারে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিই। আর এরই মধ্যে কিন্তু ধীরে ধীরে করে বন্ধুরা মাছগুলো বাছতে আমার অনেকটা টাইম লেগেছে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1টার ওপরে। বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এই তো আমি খাবারটা নিয়ে বসেছি খেতে। চলুন তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করে দেবেন। চলুন তাহলে, টাটা।